স্টার নিউজ এখন বরিশালে। ধান নদী খাল এই তিলে বরিশাল। রাতের অন্ধকারে পেট ভর্তি যাত্রী নিয়ে গন্তব্যে ছোটে লঞ্চ। হুইসেলে জানান দেয় আগমন আর প্রস্থানের বার্তা। শহরটা জেগে চলে শত বছরের গল্প বোনা। বলছি দক্ষিণের বিভাগীয় শহর বরিশালের কথা। অক্সফোর্ড মিশন গির্জা, লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘি, গুটিয়া মসজিদ, বিবির পুকুর জেলার দর্শনীয় স্থান। অসংখ্য নদী, খাল এবং সবুজ প্রকৃতির কারণে জেলাটিকে বলা হয় প্রাচ্যের ভেনিস। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য জীবনানন্দ দাশের স্মৃতি বহনকারী ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজ আর বরিশাল বিশ্ববিদ্যালয়। 1075 বর্গমাইলের জেলাটিতে সংসদীয় আসন 6টি। আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা নিয়ে বরিশাল 1, উজিরপুর বানারীপাড়া নিয়ে বরিশাল 2 আর মুলাদি এবং বাবুগঞ্জ উপজেলা নিয়ে বরিশাল 3 আসন। এছাড়া বরিশাল 4 আসন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা নিয়ে। বরিশাল সদর নিয়ে গঠিত 5 এবং 6 আসন পড়েছে বাকেরগঞ্জ উপজেলা। কীর্তনখোলা নদীর পাড়ে গড়ে ওঠা ঐতিহ্য সমৃদ্ধ জেলাটি দীর্ঘদিন ধরেই কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাজনৈতিক পালাবদলে শাসক পরিবর্তন হলেও এ অঞ্চলের মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন ঘটেনি। বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, নাজুক সড়ক, সুপেয় পানির অভাব, অনগ্রসর বাণিজ্য এখানকার মূল সমস্যা। রাস্তাঘাট উন্নয়ন ইত্যাদি সহ শিক্ষা খাতটাকে আরেকটু উন্নত করা। বরিশালের আপনাকে যে টোটাল শহরের সিস্টেমটাই ডেভেলপ করা দরকার। বরিশালের জন্য একজন ভালো মানুষকে সিলেক্ট করুক সুষ্ঠু ভোটের মাধ্যমে। বিভিন্ন দল প্রচার প্রচারণা চালাচ্ছে, মাঠ এখনো সুষ্ঠু, আশাবাদী যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সমস্যাগুলো মোকাবেলা করে কৃষি, মৎস্য ও পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে বরিশালকে পরিণত করা সম্ভব দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চলে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। বরিশালের এই রিপোর্টে আপনারা যেভাবে দেখেছেন, বরিশালটা আসলে অনেক বড়, মোটামুটি 22 লক্ষ ভোটার এই 6টি আসনে। এখানে নানা রকম প্রশ্ন পেয়েছি আমরা, সারা বরিশালে ঘোরার চেষ্টা করেছি। সেখানে যেই সব প্রশ্ন আমরা পেয়েছি আমরা তার উত্তর শুনবো। আমাদের যারা আমন্ত্রিত অতিথি আছেন, অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার ঠিক বামে অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি আমির বরিশাল মহানগর জামায়াতে ইসলামী। আমার ঠিক ডানে মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি সভাপতি বরিশাল জেলা ইসলামী আন্দোলন। বামে রয়েছেন আরেকজন আবু সাইদ মুসা, তিনি বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী এনসিপি। রয়েছেন ডানে আফরোজা খানম নাসরিন, তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বরিশাল মহানগর বিএনপি। এবং সবশেষ ডাক্তার মনীষা চক্রবর্তী, বরিশাল জেলা সমন্বয়ক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। আমরা বরিশাল নিয়ে যতগুলো প্রশ্ন পেয়েছি তার মধ্যে সবচাইতে বড় প্রশ্ন ছিল এই আগের শাসনামলে সব সরকারের অন্যতম ঘনিষ্ঠ আত্মীয় তারা বাংলাদেশের ভেতরে বরিশাল হলেও একরকমের তারা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতেন বলে আমরা জানতাম। এবং মানুষের অভিযোগ ছিল যেই মাধ্যমে যেই প্রক্রিয়ায় তারা নিয়ন্ত্রণ করতেন, এখানকার সিটি কর্পোরেশন, এখানকার বাস স্ট্যান্ড, এখানকার মাছ ব্যবসা, এখানকার রাস্তাঘাটে চাঁদাবাজি, সমস্ত কিছু, সমস্ত জায়গার কমিশন তাদের কাছে যাওয়া ছাড়া তারা এখানে কাজ করা যেত না। ঠিক এই অভিযোগটা দিয়েই শুরু করি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সেই অভিযোগ বলা হচ্ছে, এখানকার মানুষ যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে এটা হাত বদল হয়েছে এবং সেটার অনেকাংশেই এটার দায় বিএনপির। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি সেই জায়গা থেকে জবাবটা দিব এইভাবে যে হ্যাঁ, হাত বদল বলতে ওভাবে না, ফ্যাসিস্ট চলে গেছে, ফ্যাসিস্টের কিছু ডালপালা রয়ে গেছে, তাদের দ্বারা এখনো সেই মাছঘাট, আপনার বাস স্ট্যান্ড এগুলো নিয়ন্ত্রিত হয়। এখন পর্যন্ত কিন্তু ওইভাবে আমাদের হাত বদলের যে বিষয়টা আসছে সেটা কিন্তু সঠিক না। না মানে ডালপালা কি মানে আওয়ামী লীগের ডালপালা এখন বিএনপির মধ্যে চলে গেছে এরকম? আওয়ামী লীগের ডালপালাই এখন বিএনপি বা বড় দলের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করতেছে এবং তারাই এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করতেছে এবং তারাই এই মাছঘাট, বাস স্ট্যান্ড এগুলা দখল করে এখনো বসে আছে। আচ্ছা, এই ক্ষেত্রে বিএনপির কোনো দায় নাই আপনি বলতে চান? বিএনপির দায় বলতে, বিএনপি যদি কিছু করতে যায় তখনই তো বিএনপির ঘাড়ে দোষটা পড়ে, বিএনপির উপর চাপায়। এবং আপনি জোর করে একজনকে বের করে দেবেন বা আপনার বাস স্ট্যান্ড থেকে একজনকে আউট করে দিলেন বা মাছ বাজার থেকে আউট করে দিলেন, তখন তো বিএনপির উপরই আপনার দায়টা পড়ে যে বিএনপি জোর করে এই মাছঘাট দখল করেছে, বাস স্ট্যান্ড দখল করেছে, এরকম কথা আসে। তাহলে সেই ক্ষেত্রে এটা তো সরকারেরই
যারা এখন সরকারে পরিচালনা করতেছে, আমার মনে হয় তাদেরই উচিত এটার জন্য ব্যবস্থা নেওয়া, যে এখানে কারা এই মাছঘাট দখল করছে, তারপর বাস স্ট্যান্ড দখল করছে, তারপর আপনি আরো যে যে প্রতিষ্ঠানগুলো বললেন এগুলা তাদেরই এখন দায়। কারণ এটা কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে না, যে রাজনৈতিক দল এইখানে আপনার জোর করে কাউকে নামিয়ে দেবে এবং কাউকে উঠিয়ে দেবে, এরকম কোনো কিছু না। এটা সরকারের এবং সরকারেরই এই দায় নিতে হবে। এই দ্বারা সরকার নিবে। আচ্ছা, আপনাদের কালকে মানে মনোনয়ন যিনি পেলেন বরিশাল 2 আসনে, তার একটা প্রকাশ্য বক্তব্য আমি শুনছিলাম। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন, আমরা চাঁদাবাজি করতে দিয়েছি, কারণ এই 17 বছর আমাদের নেতাকর্মীরা আপনারা কিছু খান নাই, খাইতে পারেন না, খাইতে দিতে হবে তো। এই ধরনের একটা বক্তব্য আসার পরও তাকে আপনারা মনোনয়ন দিয়েছেন, দল থেকে দিয়েছে, তো সেই বক্তব্য আপনি অস্বীকার করবেন কিভাবে? এটা হাইকমান্ডের ব্যাপার, সেই ভালো জানে। কারণ উনি ওনার কি ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন, উনি কি ওনার এলাকায় উনি কিভাবে চাঁদাবাজির কথা বলেছেন এবং কাদেরকে খেতে দিয়েছেন, এটা ওনারই জানার কথা এবং ওনারই ব্যাপার, এবং এটা হাইকমান্ড জানে এবং হাইকমান্ডই ডিসিশন নিয়েছে ওনাকে ওখানে মনোনয়ন দিবে। এটার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আচ্ছা, এই বিষয়ে আমাদের অডিয়েন্স যদি কেউ থেকে থাকেন, কোনো প্রশ্ন যদি থেকে থাকে, আপনারা হাত তুলতে পারেন, প্রশ্ন নিতে চাই। যে কথাটি বলা হলো যে বাস স্ট্যান্ড বা মাছ বাজার দখল, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে 5 আগস্টের পরে একটা স্লোগান বা একটা কথা আমরা সবাই শুনেছি যে একই সাপের 2 বিষ, নৌকার ধানের শীষ। তো আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা যেটা বলছেন যে এখনো ফ্যাসিস্টদের কিছু অংশ মাছ বাজার বা বাস স্ট্যান্ড দখল করে আছে, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আপনারাও সেই নৌকার যে ভূমিকাটা ছিল বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে ভূমিকা ছিল সেই ভূমিকাই থাকবেন, নাকি আপনাদেরকে যেটা বলা হচ্ছে আপনারা সেটা পরিবর্তন করতে পারবেন? আচ্ছা, অবশ্যই আমরা পরিবর্তন করব, কারণ আমরা এই 17 বছর আমরাও ফ্যাসিস্টের কবলে ছিলাম, আমরাও জেল কেটেছি, হামলা মামলার শিকার হয়েছি। এই বরিশালের প্রত্যেকটা মানুষই তাদের অত্যাচারে অত্যাচারিত হয়েছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, এখানে আগামী দিনে যদি ধানের শীষের বিজয় হয় তাহলে অবশ্যই পরিবর্তন হবে এবং আমাদের দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশে আসলে পরিবেশ পরিস্থিতি সবই পাল্টে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ডাক্তার মনীষা, আপনার এই বিষয়ে কোনো সম্পূরক কোনো কিছু থাকলে বলতে পারেন। বরিশালের পরিস্থিতি কি এখন, 5 আগস্টের পরে এবং আগে কি কি পার্থক্য বরিশালে হয়েছে? আমরা বলতে চাই যে বরিশালে আপনি যে বলেছিলেন যে একটি পরিবারের আধিপত্য, শুধু একটি পরিবারের না, এখানে সেই আধিপত্যটা খুবই মারাত্মকভাবে ছিল, এটা আমরা লক্ষ্য করেছি। অবশ্যই কিছু পরিবর্তন এসেছে, যেটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশটা একেবারেই ছিল না, মত প্রকাশের স্বাধীনতাটা বারবার আক্রান্ত হয়েছিল। আমরা দেখেছি যে বরিশালে পরপর প্রায় 10 থেকে 15টি কারখানাতে এখানে কিন্তু শ্রমিকরা যারা দীর্ঘদিন শোষিত নির্যাতিত হয়েছে, কিন্তু এখানে একটি পরিবারের এবং তাদেরই দলীয় লোকজনের আধিপত্যের কারণে তারা কোনো কথা বলতে পারেনি, তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা কিন্তু তাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছে অনেকাংশেই। কিন্তু আমরা এটা বলবো অবশ্যই যে 5 আগস্টের পর সারা দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো কিছুটা বরিশালেও আছে। আপনি যদি দেখেন যে 5 আগস্টের পরে সারা দেশে 153 জন মানুষ গণপিটুনিতে মারা গেছে, ধর্ষণ বেড়েছে, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই দুরবস্থা, নানানভাবে মব সৃষ্টি হচ্ছে, সেগুলিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বরিশালে কি হয়েছে? হ্যাঁ, বরিশালেও আমরা এই ধরনের প্রবণতা দেখেছি, যে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে গণতান্ত্রিক সংস্কৃতি আমরা আশা করেছিলাম যে 5 আগস্টের পর আসবে, সেটা যে পুরোপুরি এসেছে সেটা কিন্তু না। সেখানেও আমরা দেখছি যে নানান রকমের ভিন্ন ধরনের দখলদারিত্বের এক ধরনের প্রবণতা সেখানেও তৈরি হচ্ছে। কিরকম? এখানে আমরা দেখছি যে এখানে হলগুলিতে সিট দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ ছাত্র সংগঠনকে হয়তো তাদেরকে এক ধরনের আধিপত্যের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখছি যে কথা আপনি বলেছেন যে স্ট্যান্ডগুলিতেও এক ধরনের আধিপত্য, সেটা আমরা দেখছি। কিন্তু আমরা অবশ্যই মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে জায়গাটিতে একটা ঐক্যমত্য তৈরি করার চেষ্টা করা দরকার ছিল, সব রাজনৈতিক দলের সাথে কথা বলে নানান রকম পলিসি নির্ধারণ করার দরকার ছিল, সেটা যেরকম ভাবে কেন্দ্রে হয়নি, সেটা বরিশালেও হয়নি। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও এখানে উন্নতি হয়নি। এখানে কোনো দিক থেকেই আমরা যে একটা বেটার পরিবেশ আশা করেছিলাম, সেই পরিবেশটা আসলে নিশ্চিত হয়নি, এবং সেটা প্রধান দায় আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে সহযোগিতা করছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারের নানান রকম পলিসির পক্ষে দাঁড়াচ্ছেন, তারাও কিন্তু আসলে এই পরিবেশগুলির কিছুটা দায় নেওয়ার দাবি রাখেন বলে আমরা মনে করি। জামায়াত ইসলামের আমির সাহেব, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই সরকারে আপনাদের ওইভাবে প্রকাশ্য কোনো প্রতিনিধি নাই, কিন্তু মানুষের মত অনেকেই মনে করেন যে আপনাদের প্রভাব আছে এই সরকারে। বিশেষ করে প্রভাবের কথা বলা হয় এখানকার স্থানীয় প্রশাসন
এখানকার উপজেলা প্রশাসন, এখানকার জেলা প্রশাসন, এখানকার থানাগুলোয় আপনাদের বেশ নিয়ন্ত্রণ আছে এবং সেই নিয়ন্ত্রণ করে আমরা জানি না কতটা প্রভাব আপনারা বিস্তার করতে পারছেন। সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও ওই ধরনের অভিযোগ কোনো কোনো জায়গায় আমরা যেমন এক জায়গায় কথা শুনেছি, এক জায়গায় জমি দখলের একটা অভিযোগ পত্রপত্রিকায় এসছে, কি বলবেন? যে প্রশ্নটি আপনি করলেন আসলে তো মানে হাসির একটা খোরাক আসলো আমার কাছে আর কি। আসলে জামাত ইসলামের ব্যাপারে এইটা ঘুরে ফিরে সারা দেশে বিভিন্ন রকম কেউ তো সংখ্যাও দিয়ে দিচ্ছে যে এতটা ভিসি, এতটা সচিব জামাতের আছে অমুক জায়গায় এরকম। তা আমি তো বরিশাল মহানগরী আমির হিসেবে দায়িত্ব নিয়েই বলতে পারি যে আমাদের, আপনি যে অর্থে প্রভাবের কথা বলছেন, এ ধরনের কোনো প্রভাব বরিশালের কোনো প্রশাসন যদি আমাদেরকে বলতে পারে তাহলে আমরা সেখানে জনগণের কাছে যে বক্তব্য দেওয়া দরকার সেটাই দিতে পারবো। তাহলে আপনারা কি বলবেন, আগে আওয়ামী লীগের সময় যে কালচারটা আমরা দেখেছি, প্রশাসন কিংবা থানা যারা নিয়ন্ত্রণ করতেন মূলত তারাই নিয়ন্ত্রণ করতেন এলাকা, সেই কাজগুলো এখন হচ্ছে না একেবারেই? ওরকমটা নেই। আওয়ামী লীগের আমলে যেটা ছিল সেরকম পরিস্থিতি একেবারেই ওরকম সেটা নেই, কোথাও কোথাও হয়তো আছে, কিন্তু প্রশাসন আমরা বরঞ্চ প্রশাসনকে সহযোগিতা করি। প্রশাসন কোনো বিষয় যদি আমাদের স্মরণ করে আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আমরা কোনো প্রভাব বিস্তার করে, যেটা প্রভাব বিস্তার বলতে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার চলে আসছে, আমার মনে হয় জামাত ইসলামের ব্যাপারে এই অভিযোগ প্রশাসনের কোনো স্তর থেকে দিতে পারবে আমি বিশ্বাস করি না। আচ্ছা, এ ব্যাপারে আমি মানে একদম 100% মতমাইন। এখন পর্যন্ত আপনাদের কোনো নেতা কারো নামে কোনো যদি অভিযোগ আসে তাকে আপনারা বহিষ্কার করেছেন, এরকম কোনো ঘটনা অথেন্টিক হলে? না, বরিশালে এ ধরনের কোনো ঘটনা নেই। আপনি যেটা বলছেন এটা যদি আমার কাছে আসে এবং এটা যদি অথেন্টিসিটি আমরা খুঁজে পাই, অবশ্যই তার ব্যাপারে সাংগঠনিক সর্বোচ্চ অ্যাকশন দেন, মানে কোন সময় অতিক্রম হওয়ার আগেই হবে ইনশাআল্লাহ। এটা আমাদের আমিরে জামাতের ঘোষণা এবং আমরা সর্বপর্যায়ে এ ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক আছি। আপনারা কি এখন বিএনপি কে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন? মুখোমুখি একটা অবস্থান আমরা হিজলায় দেখলাম, আপনারা একসাথে আন্দোলন করেছেন, কিন্তু হিজলায় দেখলাম যে একটা সংঘর্ষের ঘটনাও ঘটলো এবং ভালোভাবেই। আপনারা কি এখন মুখোমুখি রাজনীতিতে গেছেন? না, মুখোমুখি রাজনীতিতে যাবো কেন? বিএনপি আমরা বহুদিন পর্যন্ত একত্রে রাজনীতি করি। বিএনপি এই আসনে যাকে মনোনয়ন দিয়েছে বরিশাল 5-এ, আমরা তো তার হয়ে তার জন্য আমাদের জোটের আমলে আমাদের সংগঠনের নির্দেশে কাজ করেছি। এখন আমাদের সংগঠন আমাদেরকে আলাদা কাজ করতে বলেছেন, তার সংগঠন তাকে আলাদা দায়িত্ব দিয়েছেন, আমরা কাজ করছি। এখানে তো মুখোমুখি হওয়ার কিছু নেই। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এখানে বাংলাদেশের বলা হয় ইসলামী আন্দোলন, যেহেতু চরমনায়ের পীর সাহেবের বাড়ি এই বরিশালে, সেই হেতু আপনাদের এখানে প্রভাবটা বেশি থাকার কথা। আপনাদের নামে একটা দুর্নামের কথা বলে, গত 17 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে আপনারা আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছেন। বিএনপি বা জামাত সেখানে না গেলেও ইসলামী আন্দোলন ছিল। সবশেষ মেয়র ইলেকশনেও আপনারা প্রপার, এবং কেউ কেউ এটা বলতেন যে আওয়ামী লীগের বি টিম। এর উত্তর কি আপনার কাছে? আমাদের রাজনৈতিক গতিধারাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কথাটা মূলত মাঠে আসে। তো আপনি যদি একটু অনুসন্ধান করেন দেখবেন যে জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে শুধু আওয়ামী লীগের সাথে কোনো নির্বাচনে যায়নি। 2008-এ সকলে নির্বাচনে গেছে, আমরাও গেছি। 2014-তে কেউ যায়নি, ইসলামী আন্দোলন নির্বাচনে যায়নি জাতীয় নির্বাচনে। 2018-তে বিএনপি সহ জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে, এবং সেখানে ভোটের কারচুপির কারণে দুপুরের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কট করেছে। কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তারা সে নির্বাচন বয়কট করেনি, তারা নির্বাচনে ছিল এবং সেখানে তাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, আবার সংসদে গেছেন। এই আওয়ামী লীগকে বৈধতা দিয়েছেন বিএনপি। 2022 সালের 10 ডিসেম্বর পর্যন্ত তারা সংসদে ছিল। আচ্ছা, এই সংসদকে জিয়েই রাখার জন্য স্থায়িত্বটা বিএনপি দিয়েছে। আমরা তো তাদের সাথে একক কোনো নির্বাচনে যাইনি। বাকি থাকে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে
স্থানীয় নির্বাচন দ্বারা কোনো সরকার পরিবর্তন হয় না, নীতির পরিবর্তন হয় না, জাতীয় কোনো নীতির কোনো পরিবর্তন আসে না স্থানীয় কার্যক্রম চালানোর জন্য। সেক্ষেত্রে সেখানেও আমরা এককভাবে নেইনি। আওয়ামী লীগের আমলে বিএনপি অংশগ্রহণ করেছে, আপনারা দেখেছেন। স্থানীয় নির্বাচনে মানে হ্যাঁ, মেয়র ইলেকশন মেয়র নির্বাচন সেখানে দেখছেন চট্টগ্রামের শাহাদাত হোসেন, উনি পরবর্তীতে রায়তে উনি মেয়র হয়েছেন। এটা আওয়ামী লীগ পিরিয়ডে এই নির্বাচনটা হয়েছে, যেখানে রেজাউল করিম চৌধুরী উনি আওয়ামী লীগের মেয়র হয়েছিলেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের পরে এটা চেঞ্জ হওয়ার পরে শাহাদাত হোসেনের রায় নিয়ে উনি এখানে এমপি। ঢাকাতেও এটা ইশরাক উনিও নির্বাচন করেছেন, সেখানে এখানে তাপস ফজলিনুর তাপস উনি মেয়র নির্বাচিত হয়েছেন, সেটাও আওয়ামী লীগের পিরিয়ডে ছিল, বিএনপি সেখানে অংশগ্রহণ করেছে। সুতরাং তারাও অংশগ্রহণ করেছে, আমরাও করেছি। এখানে এককভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এটা মূলত আমাদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা, অসত্য প্রোপাগান্ডা আমরা মনে করি। এর আগে আপনারা এখানে ওইভাবে আপনাদের রাজনীতিতে অত সক্রিয় দেখা যায় না, এখন আপনাদের কি প্ল্যান, কিভাবে এগোচ্ছেন? মূলত প্রতিষ্ঠার পর থেকেই আমরা রাজনীতিতে সক্রিয় ছিলাম, কিন্তু যে কারণেই হোক আমাদের মিডিয়া ভিত্তিক প্রচারটা একটু কম ছিল, তার সাইডে আমাদের ফিল্ড পর্যায়ে কাজটা একটু বেশি ছিল। জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকা এবং একমাত্র দল ইসলামী আন্দোলন যারা দলীয় ব্যানারে এই জুলাই বিপ্লবে তারা অংশগ্রহণ করেছে, সেখান থেকে দেশের মিডিয়া, দেশপ্রেমিক জনগণ দেখেছে যে ইসলামী আন্দোলন জনগণের স্বার্থে, জনগণের পক্ষে কথা বলে। সেখান থেকে এখানে আমাদের দলকে মিডিয়া জগৎ একটু আলাদাভাবে এখন মূল্যায়ন করতেছে, সেখান থেকে এখানে একটু বেশি তৎপরতা দেখা যাচ্ছে। মূলত ফিল্ডে তৎপরতা আগেও ছিল। আচ্ছা, এনসিপির প্রতিনিধি আছেন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই সরকারে আপনাদের প্রভাব সবচেয়ে বেশি, মানুষ বলে, অনেকেই বলেন, তো এই বেশি প্রভাব সেটা বরিশালেও আপনাদের স্থানীয় প্রশাসনের সাথে আপনাদের সখ্যতা আছে এবং আপনারাও মাঝে মাঝে আদায় করে নেন আর কি, সেরকম শোনা যায়। এখন পর্যন্ত যেই অভিযোগগুলো আছে সেগুলোর বিষয়ে কি বলবেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। যে বিষয়গুলো বরিশালে ফ্যাসিস্ট আমলে ছিল, অনেকগুলো বিষয়ে পরিবর্তন না হয়ে হাত বদল হয়েছে, একথা আপনি জিজ্ঞেস করেছেন, বলেছেন। এটার স্বীকৃতি আমরা দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে বরিশাল যে বন্দর, বিশেষ করে মাছঘাট, লঞ্চঘাট, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে মাফিয়াদের হাতে ছিল, তাদের হাত পরিবর্তন করে আরেকটা শ্রেণীর কাছে আসছে। এই সদর আসনে যিনি মনোনয়ন পেয়েছেন সদ্য বিএনপি থেকে, তার ঘনিষ্ঠজনরা এই বাস টার্মিনাল নিয়ন্ত্রণ করছেন। সেখানে অনেক রকম চাঁদাবাজির আমাদের প্রত্যক্ষ পরোক্ষ আমরা নিউজ আমরা দেখেছি, পত্রপত্রিকা এসেছে। বিশেষ করে আমরা যদি বলি যে এনসিপি বিষয়ে, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা রেখেছে, তারা সরকারে সরাসরি নেই। আপনারা বলছেন যে আমরা আছি, আমরা মনে করি যে ছাত্র অভ্যুত্থানের, গণ অভ্যুত্থানের যে প্রতিনিধি, সেই হিসাবে মাহফুজ আলম অথবা আসিফ মাহমুদ তারা আছেন। তারা জনগণের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি, এনসিপির প্রতিনিধি নয়। তো সেই ক্ষেত্রে আপনার যে প্রশ্ন বরিশালের ক্ষেত্রে, বরিশালে আমাদের সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যেভাবে বিভিন্ন সরকারি যে মিটিংগুলো রয়েছে সেখানে দাওয়াত করেন, আমরাও সেখানে দাওয়াত পেলে যাই। এছাড়া তাদের সাথে খুব বেশি একটা মানে ইন্টারাকশন নাই, যদি তারা ডাকেন কেবল তাহলে আমরা যাই, এর বেশি কিছু না। তবে আমরা জনগণের জন্য কাজ করার চেষ্টা করতেছি। ডিসি অফিস বা উপজেলা ইউএনও অফিসে আইন শৃঙ্খলা বা সমন্বয় মিটিং আপনাদেরকে ডাকে না? আমাদেরকে শুধুমাত্র জেলা ডাকে, আইন শৃঙ্খলা মিটিং গুলোতে জেলা ডাকে, জেলার ডাকে আমি যাই। আর উপজেলাগুলোতে এখন তাদের উপরে কাদের প্রভাব সবচেয়ে বেশি? আমরা এখানে ফ্যাসিস্ট আমল শেষে এখন বিশেষ করে বিএনপি জামাত, ওনাদের প্রভাবটা অনেকটা বেশি। আমার কাছে মনে হয়েছে যে হাট বাজারে, ঘাটে মাঠে, সালিশিতে সবকিছুতে তারাই নিয়ন্ত্রণ করে। কারা? বিএনপি নিয়ন্ত্রণ করে। আচ্ছা আপা, সেই বিষয়ে যদি কিছু বলতে চান, আমরা আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি, আপনারা হাত তুলতে পারেন। 5ই আগস্টের পরবর্তী যে সময়টা, এই সময়টাতে উজিরপুর এবং বানুরীপাড়ার উপজেলা বলেন, ইউনিয়ন বলেন, ওয়ার্ড ভিত্তিক বলেন, বিএনপি সহ বিএনপির যতগুলো অঙ্গ সংগঠন আছে, শ্রমিক দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দল, সেখানে উনি প্রত্যেকটা জায়গাতে উনি একটা পকেট কমিটি করে দিয়েছেন ওনার নিজের মতো করে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে এই লোকগুলাই আসলে আপনার এই যে খেয়াঘাট বলেন, বাজারঘাট বলেন, টার্মিনাল বলেন, বাস স্ট্যান্ড বলেন, এই জায়গাগুলো সহ উপজেলা প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। তো বিষয়টা হচ্ছে, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এত শহীদ, এত রক্তের বিনিময়ে এই স্বাধীনতার পরেও যদি এই সকল আসলে অব্যাহতভাবে চলতে থাকে, তাহলে আসলে আমরা কোন দিকে যাব? এক। দ্বিতীয়ত, এই লোকটা প্রকাশ্যে মিডিয়ার সামনে এমন একটা বক্তব্য দিয়েছে, তারেক রহমান বারবার হচ্ছে উনি ভিডিও কনফারেন্সে বলতেছে সাংগঠনিক দক্ষতা, জনমত যাচাই, জনপ্রিয়তা, এইসব যাচাই বাছাই করে আমরা মনোনয়ন দিয়েছি, এরকম একটা বক্তব্য আসার পর, এবং এগুলো তো চাক্ষুষ প্রমাণ থাকার পরে সেই লোকটা কিভাবে আমার আসন থেকে মনোনয়ন পেল? জি,
আমি আসলে ওনার বিষয়ে আসলে আমি ওখানের লোক না, আর ওইভাবে আমি মিডিয়ায় দেখেছি উনি ওই বক্তব্যটা দিয়েছেন। তো ওই বক্তব্য তো আমাদের কেন্দ্রেও গিয়েছে, এখন কেন্দ্র যা ডিসিশন নিয়েছে তো সেইভাবেই আসছে, সে নমিনেশন পেয়েছে। পত্রিকায় আসলে আপনাদেরও তো টুটুল ভাইয়ের আওয়ামী লীগে যে ছিলেন এইসব বিষয়ে তো আপনাদেরও তো নাম আসছে। আপনাদের যে এনসিপির লোক, আপনারা ওই যে বিআরটিসি বাস স্ট্যান্ডে আপনারা ওই আপনার কি বলে বাস, আপনারা আমাদের এমন কোনো তথ্য আমাদের কাছে নাই। আমাদের কোনো এটাও তো তথ্য আমরা দিলে দেখেছি। সাংগঠনিক ব্যবস্থা নিব। আপনাদের প্রশাসনে আপনাদের যে কথা ফাহিম সাহেব বলেছেন সেটাও তো ঠিক, যে প্রশাসনে আপনাদেরই বরিশাল প্রশাসনে এমন কোন উদাহরণ আছে হ্যাঁ কিনা? অবশ্যই জেলা প্রশাসনে আছে, আপনার বিভাগীয় অফিসে আমাদের আছে, কোনো ধরনের এরকম কোন সুপারিশ এবং অথবা কোনো ধরনের কি আছে কিনা? আপনাদের এনসিপির লোকজনই এখন বেশি বিভিন্ন জায়গায় কাজগুলো করতেছে। অমুকে আপনি যে করতেছে। বিএনপি কে দোষারোপ করতেছেন, আপনারা বলতেছেন আপনারা ছাত্র গণ অভ্যুত্থান করেছেন, গণ অভ্যুত্থানে আপনাদেরই রাইট বেশি, কিন্তু আমরা আপনাদের সাথে আমরাও ছিলাম। আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলাম, সেখানে আমাদেরও অবদান আছে। জি আপা, আপনি কিন্তু মজবুত ছিলেন, অবশ্যই আপনার এখন অবদান এই আছে, যে এটা স্বীকার করছি আমরা। 5 তারিখের পর আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরও আপনাদের দুজন আমাদের কেন? তারা হ্যাঁ। এনসিপির সাথে তার কোনো পলিটিক্যাল অথবা রাজনৈতিক সম্পর্ক আপনাদের আছে কিনা? লোকজনই তো আবার সাংগঠনিক কোনো পদে আছে আপনারা তারা? ভাগ করে নিয়েছেন। তারা তো কোনো সাংগঠনিক পদে আছে। আপনার কাছে প্রশ্ন করলাম যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া অথবা মাহফুজ আলম কেন? তারা কি এনসিপির কোনো সাংগঠনিক পদে আছে কেন? কিনা? তারা আপনার সাংগঠনিক পদে নাই, কিন্তু তারা এনসিপির হিসেবে সবাই তাকে চিনে। নাহিদ তো ছিল, তারা যেহেতু নাহিদ তো ছিল ওখান থেকে পদত্যাগ করে আপনাদের এনসিপি তে জয়েন করেছে। সেটা এখন আবার আসিফ সরকারের মাহমুদ কেউ না। সেও তো পদত্যাগ করে আপনাদের এনসিপি তে জয়েন করবে। যখন জয়েন আপনারা আপনারা বলতে পারেন, এখন তো আচ্ছা, জয়েন করেন। আমরা কিন্তু একজন তো জয়েন করছে, স্থানীয় এটা তো পর্যায়ে সত্য কথা। আজকে যত নাহিদ কিছু ইসলাম করতেছেন আপনারা উপদেষ্টা করতেছেন, ছিলেন, তিনি এনসিপি পদত্যাগ করে করতেছে। এসেছেন। যিনি আচ্ছা। পদত্যাগ করে এসেছেন তার ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই। আমরা একটু স্থানীয় আর বিষয়ের মধ্যে আপনি যদি থাকি। বরিশালের বিষয়ে কোনো আমাদের এরকম কোনো ত্রুটি বিচ্যুতি দেখেন, আপনি সরাসরি নাম ধরে প্রশ্ন করেন, আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আচ্ছা, ডাক্তার মনীষা, আমরা বরিশাল মেডিকেল নিয়ে একটা বড় আন্দোলন দেখেছি এই গত কিছুদিন আগ পর্যন্ত। বরিশাল মেডিকেল 1000 বেডে উন্নীত করার ঘোষণা আমরা শুনেছিলাম, সেটাও বেশ আগে। 500 শয্যা পর্যন্ত মোটামুটি ঠিক আছে। আমার মনে হয় দক্ষিণাঞ্চলের যত জেলা আছে, এই পাশে ফরিদপুরের পর থেকে মাদারীপুর থেকে শুরু করে শরীয়তপুর লোকজন, এই পাশে বাগেরহাটের লোকজন পর্যন্ত এই মেডিকেলের উপর নির্ভরশীল। এই তাদের জন্য এই হসপিটালের যে অবস্থা, দুরবস্থা, সেটা আসলে কতটা ঠিক হবার পথে, অথবা আদৌ কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়েছে কিনা? আসলে স্বাস্থ্য খাতের যে দুরবস্থা, এটা দীর্ঘদিন ধরেই আমরা দেখছি। একটা হচ্ছে ন্যাশনালি, আবার হচ্ছে বরিশালের ক্ষেত্রে এটা বিশেষভাবে। আমরা যদি এক এক করে বলি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে একটা আন্দোলন হয়েছিল, কিন্তু সেই আন্দোলনের পরেও কিন্তু তারা আসলে কোনো বিশেষ ব্যবস্থা নিয়েছেন এরকম না। একটা খুবই তথ্য হচ্ছে যে আমাদের এই মেডিকেলে রেডিওথেরাপি যে মেশিন, একমাত্র পদ্মার এপারের 21 জেলায় একমাত্র রেডিওথেরাপির মেশিনটা ছিল হচ্ছে গিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজে। সেটা 15 সাল থেকে নষ্ট, সেটা সারতে মাত্র 8 কোটি টাকা প্রয়োজন ছিল, কিন্তু আজ পর্যন্ত ফ্যাসিস্ট আমলে তো বরাদ্দ হয়নি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এত জায়গায় কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। আমরা দেখলাম এক কুমিল্লায়, সেখানে টাকার কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ হয়েছে, কিন্তু শেরেবাংলা মেডিকেলের 8 কোটি টাকা রেডিওথেরাপির মেশিনের জন্য কিন্তু তারা পায়নি। এবং আমরা দেখেছি যে আমাদের এখানে প্রত্যেকটা জায়গাতে আইসিইউ এখানে চালু হয়েছে, কিন্তু সেই আইসিইউ প্রায় অচল হয়ে পড়ে আছে। এবং একদম ন্যূনতম যে চিকিৎসা ব্যবস্থা, শুধুমাত্র একটা তো টার্সিয়ারি লেভেলের মেডিকেল কলেজ না, আপনার চিকিৎসা ব্যবস্থা ধরতে হবে ইউনিয়ন কমপ্লেক্স থেকে। আপনি দেখবেন যে এখন সবাই কিন্তু যারা দীর্ঘদিন এই জায়গাগুলিতে পোস্টিং ছিল, শেরেবাংলা মেডিকেল কলেজে যে পরিমাণ ডাক্তার আছেন, কিন্তু ওই জায়গাগুলিতে কিন্তু পোস্টিং দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা জুলাই অভ্যুত্থানের কথা শুনি, আমাদের আকাঙ্ক্ষার কথা শুনি, ব্যবস্থা পরিবর্তনের কথা শুনি। সেই ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা তো সবচেয়ে বেশি প্রতিফলিত হওয়ার কথা এই সরকারের মধ্যে, কিন্তু আসলে সবচেয়ে বড় হতাশার জায়গাও কিন্তু আমরা দেখছি যে সরকার 1 বছর পার করলো সংস্কারের কথা বলে। স্বাস্থ্য সংস্কার কমিশন যখন বরিশালে এসেছে, তারা কিন্তু এখানকার যারা বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডার, যারা দীর্ঘদিন স্বাস্থ্যসেবা নিয়ে এখানে আন্দোলন করেছেন, কারোর সাথেই তারা বসেননি। তারা একটা আমলাতান্ত্রিক বৈঠক করে চলে গিয়েছেন। হ্যাঁ, আমলাতান্ত্রিক বৈঠক করে তারা গিয়েছেন, কিন্তু এখানকার আমরা স্থানীয় পর্যায়ে যেটা দেখি, বাংলাদেশের কালচারে পরিণত হয়েছে এটা, যে স্থানীয় পর্যায়ে এই হাসপাতালে কি বরাদ্দ হবে, এই হাসপাতালের সামনে কাদের ডায়াগনস্টিক সেন্টার হবে, এই হাসপাতালে কারা ক্লিনিকের অনুমোদন পাবে,
ডাক্তাররা হাসপাতালে সময় বেশি দিবে নাকি আউটডোরের সময় বেশি দিবে, এগুলো সব নিয়ন্ত্রণ হয় মোটামুটি রাজনৈতিক দলের ছত্রছায়ায়। সেই জিনিসটাকে বরিশাল তার থেকে মুক্ত? না, বরিশাল আগেও তার থেকে মুক্ত ছিল না, এখনো তার থেকে মুক্ত নয়। এখন হয় নাই কেন? এখন হয়নি আমরা এই কারণেই বলছি যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ারই আরেকটা খাত হচ্ছে গিয়ে স্বাস্থ্য খাত। তো এখানে আগে যেমন আগের সরকারের পরিবারের লোকজন এর সাথে জড়িত ছিল বলে অভিযোগ পাই মানুষের কাছ থেকে, এখন কারা এর সাথে জড়িত? জি, আমার কাছে একটু- কয়েকজন জনতা, সাধারণ মানুষের দ্বারা একটু মুখে গেছে। কথা হয়েছে সাধারণ মানুষের সাথে। তারা কয়েকজনই বলেছে যে বর্তমান সময়ে বিশেষ করে মহানগর বিএনপির একজন প্রভাবশালী নেতা এই বরিশালে বিশেষ করে মেডিকেলের বিভিন্ন ধরনের যে সিন্ডিকেটগুলো আছে এর সাথে জড়িত আছে। সাংবাদিকরা অবশ্যই খোঁজ করলে এই বিষয়টা তারা জানতে পারবেন। আচ্ছা, তারা কি করেন? তারা এই যে আগে যে সিন্ডিকেটটা ছিল বিভিন্ন ধরনের রোগীদের টেস্ট বাণিজ্য অথবা বিভিন্ন ধরনের এই যে ঔষধ সবকিছুর সাথেই যারা সিন্ডিকেট জড়িত ছিল, এই সিন্ডিকেটের সাথে হাত বদলে আরেকটা গোষ্ঠী যুক্ত হয়েছে এবং সেখানে দেখুন, আমি বরিশাল হ্যাঁ। বিএনপি মহানগরের একজন প্রভাবশালী নেতার যোগসূত্র আমি রয়েছে। পরিষ্কার করে বলতে চাই, সরকারি হাসপাতালে যদি 24 ঘন্টা ডায়াগনস্টিক সেবা দেওয়া হয়, সরকারি হাসপাতাল কিভাবে চলবে এটা সরকারি হাসপাতালের ডিরেক্টরের ঠিক করার বিষয়। স্বাস্থ্য সচিব সেখানে যুক্ত হতে পারেন, স্বাস্থ্য উপদেষ্টা সেখানে যুক্ত হতে পারেন। সরকারি খাতকে আমি যদি শক্তিশালী না করি, তখন আসলে নানান রকম সিন্ডিকেট এগুলি তো নিয়ন্ত্রণ করার দায়িত্বও সরকারের। সেই জায়গাটাতে যদি আমরা প্রেশার না দেই, সেটা যদি এক্সপোজ না করি, তাহলে আসলে শুধুমাত্র এই যে বায়বীয় অনেক কথাই আমরা বলতে পারি, কিন্তু আমাদের যে মূল প্রবলেমটা সেটা তো অবশ্যই সরকারি খাতটা শক্তিশালী না হওয়া। সেই জায়গাটাতে অ্যাড্রেস করাটা আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন। আমি সাহেবের কাছ থেকে একটু শুনি। আপনাদের এই সরকারের প্রভাব আছে বলেও সবাই বিশ্বাস করে, আপনারা এটা নিয়ে কি চেষ্টা করেছেন আলাদাভাবে? এই স্বাস্থ্য খাত নিয়ে আমরা বরিশাল মেডিকেলের বিষয় নিয়ে 5ই আগস্টের পরে আমরা এখানে কাজ করছি। আপনি যেভাবে বলেছেন যে সরকারের প্রভাব, আসলে কিভাবে যে সরকারে আমরা প্রভাব বিস্তার করতেছি জানি না, আমাদের তো কোনো উপদেষ্টাও নাই, কিছুই নাই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেখানে যেখানে যেটা প্রয়োজন চেষ্টা করছি। শেরেবাংলা মেডিকেল কলেজের অবস্থার কোনোই পরিবর্তন হয়নি, এটি বললে এখন যিনি ডাইরেক্টর আছে তার প্রতি একটু বেইনসাফি হবে। আচ্ছা, তাকে আমরা অনেকটা আন্তরিক পেয়েছি এবং তিনি সাধ্যানুযায়ী চেষ্টা করছেন। আপা যেটা বলছেন যে 15 কোটি টাকার প্রয়োজন, সরকার না দিলে উনি তো কিছু করতে পারেন না। একজন মানে অসুস্থ মানুষ থাকে, তাহলে সে সুস্থ হবে কিভাবে? 1000 শয্যায় হয় না, পাশাপাশি ডাক্তার সংকট, বিশেষজ্ঞ ডাক্তারের সংকট এগুলো আছে। এগুলোর জন্য আমরা এখানে যখন স্বাস্থ্য সচিব এসেছেন তার সাথে আমরা এক্সক্লুসিভ কথা বলেছি। এখানের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে সুস্থ করা, আমি এই অর্থেই বলবো, আমি আমার নির্বাচনী এলাকা বাবুগঞ্জ মুলাদিতে 2টা হসপিটালে গিয়ে দেখলাম যে হসপিটাল 2টাকে আগে সুস্থ করা দরকার। আমার বাবুগঞ্জের হসপিটালে 6টা কোঠা ডাক্তারের, আমি যেদিন গেলাম একজন ডাক্তার পেলাম, তাকে একটা ইউনিয়ন হেলথ কমপ্লেক্স থেকে ডেপুটেশনের সেদিনকার জন্য আনা হয়েছে, কোনো ডাক্তার নেই। মুলাদি একটা হসপিটাল, মুলাদি থেকে বরিশাল আসতে একটা বড় নদী পাড়ি দিতে হয়। বাবুগঞ্জ থেকে আসতে না হয় মানুষ কিছু অংশ নদী ছাড়াও আসতে পারে, মেহেন্দিগঞ্জ থেকে, হিজলা থেকে প্রত্যেকটা মানুষকে নদী পাড়ি দিয়ে আসতে হয়। তো এইটা যদি আমরা এই স্বাস্থ্য সেবাটা যদি ইউনিয়ন মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাকে যদি আমরা শক্তিশালী করতে পারতাম, এর স্বাস্থ্যটা ভালো করতে পারতাম, তাহলে আমাদের এই মেডিকেলের উপরও চাপটা অনেকটা কমে যেত। তা এখন এই নদীমাতৃক হওয়ার ফলে আমাদের এই উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে সক্রিয় করার জন্য চেষ্টা বেশি করা দরকার। আমরা সেটা চেষ্টা করছি। এখানকার সিভিল সার্জন সহ স্বাস্থ্যের যিনি ডিডি আছেন তার সাথে আমরা যোগাযোগ করতেছি, তাদের মাধ্যমে। আর আমরা আমাদের সেন্ট্রাল দায়িত্বশীলদের মাধ্যমে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে ওই বিষয়টি নোটে নেওয়ার জন্য এবং খেয়াল দেওয়ার জন্য আমরা অনুরোধ আচ্ছা, রাখছি। হাতের সময় একেবারে কম। ধন্যবাদ। আমার জামাতের আমির স্যার, আপনার কাছে প্রশ্নটা, আপনি বলছেন আন্তরিকতার কথা। আমি আন্তরিকতা দেখেছি আমার ছোট ভাইকে নিয়ে শেরেবাংলায় টিকিট কেটেছি, 2 ঘন্টা বসে আছি, ডাকে না, এবং টিকিটটা কাটছি আমি 3 ঘন্টা বসে দাঁড়িয়ে থেকে। এরপরে আমি ওই দিন ডাক্তার দেখাইতে পারিনি। পরের দিন আবার গেলাম, সেখানে আমি যাচ্ছি, বলছি আমার ভাইয়ের নাম নোমান নোমান এরকম চিল্লাচ্ছি, কিন্তু তারা পাত্তা দিতেছে না। তখন আমি বলছি আমি সাংবাদিক ডাকবো, এখানে একটা হেনস্থ কাণ্ড ঘটাবো, এইসব বলার পরে আমাকে সে ঢুকতে দিছে, কিন্তু আমার পরবর্তী যে সিরিয়ালে যারা ছিল কেউ পারে নাই। এইখানে আমি একটা আমার ক্ষমতা, এই ক্ষমতার যে বাহুবল সেটা দেখাই আমি আমার ভাইকে দেখাইতে পারছি, কিন্তু এর পরবর্তী যে আরো মানুষগুলো ছিল তারা
অসহায়ের মতো দাঁড়িয়েছিল স্যার। তাহলে আপনি যে বলছেন আন্তরিকতার কথা, সেই আন্তরিকতার দৃষ্টান্ত তো আমরা দেখলাম স্যার। এখন এই আন্তরিকতাকে আপনি একটু আমাদের বলেন, এটা কি ধরনের আন্তরিকতা? জি ধন্যবাদ। এবং আপনি কষ্ট করেছেন বা আপনার মতো যারা কষ্ট করে আমরা তাদের প্রতি সহকর্মী। আমি বলি নাই যে এই হসপিটালের আমূল পরিবর্তন হয়ে গেছে। একটা হসপিটাল বা একটা কাজের, একটা দেশের পরিবর্তনের জন্য আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদেরও পরিবর্তন হওয়া দরকার। তিনি চেষ্টা করছেন, একজন মানুষ তো এত বড় একটা হসপিটালের প্রত্যেকটি জায়গায় যেতে পারবে না। নিঃসন্দেহে আপনার সাথে যারা এই কাজটি করেছে তারা তাদের দায়িত্বের অবহেলা করেছে। এই রিপোর্টটি ওনার কাছে পৌঁছানোর পরে যদি তিনি কোনো অ্যাকশন না নেন, তখন আমরা বুঝতে পারবো যে না, উনি এটিগুলো আশ্রয় দেন। আপনি যদি সুনির্দিষ্টভাবে দেন, প্রয়োজনে আমরা ওনার সাথে কথা বলবো যা এই ঘটনা ঘটছে এবং এরকম হচ্ছে। আমরা যদি না জাগি কেমনে সকাল হবে? তাহলে আমরা যখন বলছি যে হাত বদল হচ্ছে, আপনারা তো রাজনৈতিক দল এবং আপনারা একটা ফ্যাসিস্টকে লড়িয়ে দিয়েছেন, আপনারা কি এই সকল অন্যায়গুলোকে কোনো প্রতিবাদ করেছেন কিনা? হাট বাজার দখল বা বাজার দখল হিসেবে বা আপনারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা? এই প্রশ্ন সুনির্দিষ্ট। জি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। ইতিমধ্যে বরিশালে এনসিপির যতগুলো প্রোগ্রাম হয়েছে সবগুলো প্রোগ্রামেই স্থানীয় যে সংকট ছিল, বিশেষ করে মেডিকেল, এই ঘাট বন্দর, বিভিন্ন রাস্তাঘাট সহ যেখানে চাঁদাবাজি হচ্ছে, সবগুলো বিষয় নিয়ে অ্যাড্রেস করে আমরা বক্তব্য দিয়েছি এবং সামনেও সেই বক্তব্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আমাদের হাতে সময় কম, আমরা অনেকগুলো প্রসঙ্গ রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি স্বাস্থ্যখাত নিয়েই কথা বলবো। সারা বাংলাদেশে তো ফ্যাসিস্টের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাত ধ্বংস করে গিয়েছে, সে তারই ধারাবাহিকতা বরিশালে কিন্তু একই অবস্থা। তো বরিশালে যে স্বাস্থ্যখাতের যে সমস্যা, সেটার মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের জন্য এই যে এনসিপির ভাই বলল, জামাতের আমাদের বাবর ভাই বলল, তারা তো, আমি তো ওখানে প্রতিবাদ করেছি, ওই যে আন্দোলনকারীদের সাথে আমিও ছিলাম, কিন্তু তারা তো সেই স্বাস্থ্য উপদেষ্টা আসলো, কিন্তু তারা তো কার্যকরী সেই কোনো পদক্ষেপ নিতে পারলো না। এখানে প্রতিটা জায়গায় আমি প্রশাসনকে বলেছি, ডিসি সাহেবকে বারবার বলেছি, তারা কোনো উদ্যোগ নেয় নাই। এটা তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কোন সরকারকে দায়ী? এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে বলছে সংস্কার করবে, আপনাদের সমর্থনে সেই সরকার বসানো হয়েছে না? আমাদের সমর্থনে কেন? এখানে সবাই রাজনৈতিক সবাই সমর্থন দিয়েছে। তাহলে সেই দায়িত্ব আপনার উপরেও আসে, আপনার দলের উপরেও আসে। আমরা সেটা অস্বীকার করছি না যে বিভিন্ন জায়গায় যে সিন্ডিকেট গুলা হচ্ছে, এই সিন্ডিকেট গুলা এখানে তো আমি বলবো এই যে বৈষম্যবাদী যারা ছাত্র, আবার ওনাদের এনসিপিতে কিছু গেছে, এখানে কথা বলে, কিন্তু প্রতিবাদের জায়গায় কেউই প্রতিবাদ করে না। সিন্ডিকেটে মানে আপনি কি বলতে চাইছেন? মানে পরিষ্কার করেন, আপনার দলের মধ্যে এখন তো তাদের অভিযোগ হচ্ছে যে বিএনপির লোকজন এগুলো নিয়ন্ত্রণ করে, বা আমার কথা হয়েছে যে যদি বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করে, তাহলে প্রশাসন কি করতেছে, এই যে এনসিপি কি করতেছে? তারা তো বড় বড় কথা বলে। তারপর জামায়াতে ইসলাম, এখানে তো প্রশাসনের প্রত্যেকটা জায়গায় জামাতে ইসলাম বসে। যদি উদাহরণস্বরূপ ওখানে বরিশাল বাস টার্মিনালে এখন যিনি সভাপতি আছেন আপনার ডিএজি সাহেব, এবং ওইখানে যিনি করেন বরিশাল বাস টার্মিনালে এখন যিনি সভাপতি আছেন তিনি আপনাদের লোক, এবং তার অধীনে যারা সমিতিগুলোর আমি বলি, বরিশাল বাস স্ট্যান্ড, কোন বাস স্ট্যান্ডের কথা বলছেন আপনি? আমরা যদি বলি যে নতুল্লাহ বাস স্ট্যান্ডের কথা বলি, নতুল্লাহ বাস স্ট্যান্ডে কোনো সভাপতি হয় নাই। আচ্ছা, মোশাররফ ভাই কি আপনাদের কি দায়িত্ব? উনি কোনো সভাপতি না। আচ্ছা, ওইখানে তো সকল কিছু উনি সভাপতি না, কিন্তু উনি কি জন্য বসে আছে আপনারা দেখেন, প্রশাসন দেখুন। একটা বাসকে নতুন করে একটা টোকেন দিয়ে আবার আলাদা করে মাসুল দিতে হয়। আমি এইটুকু বললাম, উনি কোনো সভাপতি না। তাহলে আওয়ামী লীগের সভাপতি এখন ওখানে বসানো আছে। আমি বললাম, আপনি খবর নিয়ে দেখেন, আমার দলের লোক প্রমাণ করেন আমার দলের লোক কিনা। আচ্ছা, প্রমাণ করেন আপনি একদিন চলেন আমাদের বাস স্ট্যান্ডে, ছোট করে একটা প্রশ্ন নিতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা জুলাই আগস্টের পরে তারুণ্যের নেতৃত্ব দেখতে চেয়েছিলাম। তো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এমন একজনকে নমিনেশন দিয়েছে যার বয়স 71 বছর বয়স্ক একজন ব্যক্তি, যিনি আসলে ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। তিনি আসলে আমাদের তরুণদের পালস কিভাবে বুঝবেন, তিনি কিভাবে পুরো আমাদের একটা পুরো আসনটাকে ঘুরে বেড়াবেন, এটা আমার প্রশ্ন। এবং জামাত ইসলামেও যাদেরকে আসলে নমিনেশন আগে যেহেতু জানানো হয়েছে, তার বয়স প্রায় 60 আসলে আমরা চেয়েছিলাম যে তরুণদের প্রতিনিধিত্ব, আমরা সেটা পাইনি। এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গত 1 মাস ধরে পুরো বরিশালটা ব্যানারে ছেয়ে গেছে। স্বয়ং আমাদের নাসিরা বা আমাদের বিএম কলেজের সামনে উনি ওনার বিশাল একটা ব্যানার দিয়ে রেখেছে, যে ব্যানারের কারণে ভিতরে দেখা যাচ্ছে না। আমাদের বেলস পার্ক সহ চৌমাথা এবং আমাদের যে বিপিন পুকুর পার, একটা জায়গা তো ব্যানারে খালি নেই, এবং একটা নির্দিষ্ট দলের ব্যক্তিদের ব্যানারে ভরা।
আপনার এই সম্পর্কে কি বলবেন? আপনি কি ব্যানার এখন দেখেছেন? ওখানে কি কোনো ব্যানার আছে? আমার কোনো ব্যানার আছে কিনা? ওখানে এখনো ব্যানার অন্য লোকের ব্যানার আছে বিভিন্ন জনে। ওইটা আমি কিন্তু প্রতিবাদ করেছি। আমি জানতাম না যে আমার কোনো ব্যানার দিছে, এবং জানার সাথে সাথে ওখান থেকে ব্যানার কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। আপনার কাছে একটা কোশ্চেন ছিল যে আপনি বলছেন যে পোর্ট রোডের ওদিকে যে রাস্তা খারাপ, তার দায়ভার হলো সরকারে। তাহলে যে ঢাকা চকবাজারে পাথর দিয়ে আপনাদের দলের কর্মীরাই যে হত্যা করছিল, তখন বলছিল যে ব্যক্তির দায় দল নিবে না বা কর্মীর দায় দল নিবে না, সেটা তাহলে সরকার কেন ওই রাস্তার দায় নিতে যাবে? আমার উত্তর হচ্ছে আপনাকে, আমাদের যতটুকু শাস্তি, সর্বোচ্চ শাস্তি হলো আমাদের বহিষ্কার। সেই বহিষ্কারটা তো আমাদের করা হয়েছে। অন্যান্য দলগুলো যে তারা যে অকারেন্স গুলো করেছে, তাদের দলের কিন্তু কোনো বহিষ্কার আমরা দেখতে পাইনি। কিন্তু আমাদের বরিশাল কিংবা আমাদের সারা বাংলাদেশে আমাদের দেশনায়ক তারেক রহমান, তিনি কিন্তু জানার সাথে সাথে সরাসরি তাদেরকে বহিষ্কার করেছে। এবং এখন পর্যন্ত বরিশালে বহিষ্কৃত আছে, এবং বহিষ্কারের পর তারা বলেছে আপনারা আইনের হাতে তুলে দেন, আমরা তাদেরকে আইন থেকে বাঁচিয়ে নিয়ে আসবো না। আমি একটা প্রশ্ন করতে চাই যে আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময় বরিশালে অনেক কিছু ঘটছে। তো একটা ঘটনা রিসেন্টলি ঘটছে, সেটা হচ্ছে 26 নম্বর ওয়ার্ডে একটা বিয়ে বাড়িতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন মহানগরের কর্মী 8টার সময় মাইক সাউন্ড বক্স বাজিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে বাধা দিছিল, এবং সেই প্রতিকার হিসেবে তারা কি ব্যবস্থা নিচ্ছে সেটা আমরা পরবর্তী সময়ে সামনে দেখতে পাই না। আমরা বলতে চাই যে সামনের দিনেও যে আস্ফালন আমরা দেখতেছি, তারা মেয়র নির্বাচনের বা এমপি নির্বাচনের কথা বলতেছেন, তো সামনের দিনে যদি এই ঘটনাগুলোকে তারা পিছনে রাখে, তাইলে আসলে যে মানুষের যে সাংস্কৃতিক যে চর্চা, সেই চর্চা জায়গায় থাকবে কিনা? জি প্রশ্ন ছোট করে যদি এটার উত্তর দিয়ে বলেন। সাংস্কৃতিক অধিকার এটা তো অবশ্যই থাকবে, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে যাইয়া যেন আরেকজনের অধিকার বা খর্ব না হয়, সেদিকেও দৃষ্টি থাকা দরকার। সে সুনির্দিষ্ট করে বলেছে। আপনারা কি এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত যে বাংলাদেশে যেটা হয় আপনার বিয়ে বাড়িতে একটু গান বাজনা? না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত না। আচ্ছা, এটা কি তার ব্যক্তিগত ব্যাপার? তার ব্যক্তিগত। যদি কেউ করে থাকে বা সে ইসলামী ছাত্র আন্দোলন কিনা, সেটা আমরা সাংগঠনিকভাবে আমরা জানি না, সেটা জানলে আমরা এটা দেখবো। না, এটা জানবেন না কেন? এটা তো আলোচিত একটা বিষয় ছিল। এই আচরণটিকে আপনারা সমর্থন করছেন কিনা? ভবিষ্যতে গায়ে হলুদে গান বাজনা বরিশালে হবে কিনা? না, আমরা এটা যেটাকে মব বলে, এই মবকে আমরা সমর্থন করি না। এটা যার যার অবস্থান থেকে করবে, এটা আত্মবিশ্বাসের সাথে তার মানুষ যেভাবে যেটা করতে চায় তাদের স্বাধীনতা থাকে। ছোট করে স্বাস্থ্য খাত নিয়ে যে আলোচনা হচ্ছিল, কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই তো আমাদের বলার আছে। স্বাস্থ্য খাত নিয়ে আমরা দেখলাম আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, সমস্যা আছে, এক কথার সাথে সবাই একমত, কিন্তু দায়টা কেউ নিতে চাচ্ছেন। আমি যেটা দেখলাম, ডাক্তাররা বরিশাল মেডিকেল কলেজেও যেটা আপনি বললেন, ডাক্তাররা ঠিক মতন এখানে থাকেন না। তারা সরকারিভাবে ডিউটি করার চাইতে তারা প্রাইভেট ক্লিনিকে ডিউটি করাকে খুব আগ্রহ ফিল করেন, এবং ওখানে তাদের সুন্দরভাবে পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যায় না। পয় নিষ্কাশনের ব্যবস্থা, থাকার জায়গা, খাবারের মান, তার সবকিছুতে মানে একজন সুস্থ মানুষ ওখানে থাকতে পারে না। আমূল পরিবর্তন দরকার। এই যে তারপরে মেডিকেলের সামনে যে ক্লিনিকগুলো গড়ে উঠছে, এটা আপনি যেটা বলছেন, অবশ্যই এখানে সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট কেউ না কেউ নিয়ন্ত্রণ করে, এবং সেই নিয়ন্ত্রণের ভাইটা আমাদের নাসরিন আপা নিতে চাচ্ছেন না। কিন্তু মানুষ, এই এলাকার অধিকাংশ জনগণের সেন্টিমেন্ট এবং চিন্তাই হলো এটা বিএনপি নিয়ন্ত্রণ করে, এবং বিএনপির লোকজনে করে, অধিকাংশই তারা। তো এখানে তাদের দায়বদ্ধতা আছে, এবং ক্ষমতার পালা বদলে শুধু পরিবর্তনই হয়েছে, কিন্তু সাদাবাজি, সিন্ডিকেট, এই স্বাস্থ্য খাতের যে অনিয়ম, এর সাথে বড় বড় রাঘব বলরা জড়িত আছে। আচ্ছা, বরিশাল নিয়ে আসলে এত টপিক, এখানকার জলাবদ্ধতা নিয়ে সমস্যা আছে, এখানকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আছে, যানজট নিয়ে আছে, 3 হুইলার এবং হচ্ছে ওই যে আপনার অটো রিক্সা। আমি যা দেখলাম আমাদের নিজের চোখে, ভয়াবহ পরিস্থিতি। এই শহরের মধ্যে 22টা খাল ছিল, সে 22টা খালের মধ্যে আমরা নিজে 3টা খালের অস্তিত্ব পাওয়া গেছে, তাও ড্রেন বানিয়েছে তারা। তো আমি বুঝতে পারছি না যে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব। ডাক্তার মনীষা, আপনার কাছ থেকে শুনি, আমরা কোন টপিক নিয়ে কথা বলা উচিত আমাদের, যেটা সবার মানে মাথায় যাওয়া উচিত, এবং ভবিষ্যতে কমিটমেন্ট থাকা উচিত যে আমরা পাওয়ারে থাকলে, অথবা আমাদের সরকার যদি গঠন করা হয়, কিংবা আমি যদি এমপির দায়িত্ব পাই, তাহলে আমরা এই কাজগুলো করব না, কমিটমেন্ট আমরা নিতে। দেখুন, বরিশাল কিন্তু ব্রিটিশ আমল থেকে খুবই প্রমিনেন্ট একটা জেলা ছিল। আপনি শিক্ষার ব্যবস্থার কথা বলেছেন, আমরা যেখানে বসে আছি এই ব্রজমোহন বিদ্যালয়, এই ব্রজমোহনের পুত্র অশ্বিনী কুমার দত্ত কিন্তু আধুনিক বরিশালে বিএম কলেজ থেকে শুরু করে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন, এবং সেই সময় কিন্তু বরিশাল আন্দোলনে শিক্ষার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা জেলা ছিল। আপনি আবার শুরুতেই কিন্তু আমরা শুনেছি যে দরিদ্রতম বিভাগ,
সেই দরিদ্রতম বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মসংস্থানের কোনো বিকল্প নাই এবং সেই কর্মসংস্থানের ম্যান্ডেটটির ক্ষেত্রে আমাদের ভোলাতে কিন্তু 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস, যেটা পুরো বাংলাদেশের 5 বছরের চাহিদা মেটাতে পারে, সেই গ্যাসটা পড়ে আছে। এবং সেই গ্যাস নিয়ে কিন্তু আমরা 5ই আগস্টের পরে না, আগে থেকেই 3-4 বছর ধরে আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভোলার গ্যাস বরিশাল সহ দক্ষিণাঞ্চলে এখানে যাতে ব্যবহার হয় সেই বিষয়টি নিয়ে আমরা আন্দোলন করছি। বরিশালের কর্মসংস্থানের সমাধান সেটা পদ্মা সেতু দিয়ে হয়নি, কারণ এখানে গ্যাস সংকটটা নিরসন না হলে, এখানে ইপিজেড তৈরি না হলে, এখানে যদি বিসিককে সক্রিয় না করা যায়, বিসিকে খালি প্লট পড়ে থাকে, কারণ লাভজনকভাবে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা তারা এখানে ব্যবসা করতে পারেন না। এখানে কৃষিভিত্তিক শিল্পের দারুণ সম্ভাবনা আছে, এখানে অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি গড়ে তোলার সম্ভাবনা আছে, বিসিক ইপিজেড তৈরি করার সম্ভাবনা আছে। গ্যাস ভিত্তিক কর্মসংস্থানের মাধ্যমে দরিদ্রতম বিভাগকে আমাদের যে পুরানো ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার ম্যান্ডেট, সেটাই আসলে আমরা মনে করি যারা সত্যিকার অর্থে জনগণের জন্য রাজনীতি করতে চান তাদের ম্যান্ডেটে এই বিষয়টি সবার আগে থাকা দরকার। এবং আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলেছি যে এখানে কর্মসংস্থানের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, আমরা ছোট করে একটু আমির সাহেব, জামায়াত ইসলামের আমির সাহেব, আপনার কাছে শুনি যে আপনারা এর আগে কোনো সময় বরিশালে জামায়াতের কোনো সিট বরিশালের এই 6টি আসনের মধ্যে জামায়াত সেভাবে পায়নি। আপনাদের আসলে আপনারা কি নতুন করে স্বপ্ন দেখছেন বা আশা দেখছেন? সম্ভাবনা কতটুকু, কি মনে করছেন? যে মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে, জি, তো স্বপ্ন দেখাটা তো মানে অন্যায় না, স্বপ্ন তো দেখতেই হবে। আমরা জনগণের মধ্যে যে গণজাগরণ পরিলক্ষণ করছি তাতে পরিলক্ষিত হচ্ছে আমাদের কাছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ, আমাদের প্রার্থীরা মাঠে আছে, তারা কাজ করছে, জনগণের যে ভালোবাসা দোয়া আমরা পাচ্ছি, দেখছি, তাতে আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এখানে আমরা একটা উল্লেখযোগ্য আসন আমরা পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইসলামী আন্দোলন, আপনার কাছে ঠিক একই প্রশ্ন। আপনাদেরও একটু প্রভাব এইখানেই বেশি, যেহেতু পীর সাহেবের বাড়ি এখানেই। আপনাদের কি স্বপ্ন, কয়টা আসন চান আপনারা? আসলে তো শুধুমাত্র যদি বরিশালে ইসলামী আন্দোলন প্রভাব বলেন, তাহলে ইসলামী আন্দোলনকে মনে হয় একটু একটু বেশি বললেন। ছোট করে দেখা হয়, তাহলে একটা একটা আঞ্চলিক দল হিসাবে মনে হচ্ছে। আচ্ছা, মূলত আমাদের যশোর এলাকায়, নর্থ বেঙ্গলে কুড়িগ্রাম, তারপর রংপুর, এই সমস্ত এলাকায় বিভিন্ন জায়গায় আমাদের প্রভাব আছে, বরিশালেও আছে, এবং পটুয়াখালী, বরগুনা, ভোলাতে এখানেও আমাদের প্রার্থীরা বেশ ভালো শক্ত অবস্থানে আছে। জি, সেক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে তো বলতে পারবো না যে কি হবে, কিন্তু আমরা একটা ভালো ফলাফল করব, এটা আমাদের আশা। আপা যদি বলেন, কি মনে হয় বিএনপি কয়টা আসন পাবে? হ্যাঁ, আমরা তো আশা করি বিএনপি গণমানুষের দল, অতএব মানুষ মুখিয়ে আছে যে ভোট দেওয়ার জন্য এবং ধানের শীষকে ভোট দেওয়ার জন্য। অবশ্যই আমরা আশা করি যে বিএনপি 90% যাবে বিএনপিরই ঘরে। 90% বলতে যে 6টার মধ্যে 5টা পাবে এরকম না, আমি সারা বাংলাদেশ নিয়ে কথা বলেছি। আচ্ছা, 90% ভোট একা বিএনপি পাবে, মানে আমাদের আসন যাবে আর কি, এরকম। মানে আপনার দলের দিকে এত এত নেগেটিভ কোয়েশ্চেন নিয়ে এত নেগেটিভের পরেও আপনারা দেখেন ধানের শীষকে বিজয় করবে এবং মানুষ ধানের শীষকেই ভোট দেবে। ছোট করে আমির সাহেব কিছু বলতে চান কিনা, আমরা শেষ করব। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় মুক্ত চিন্তার পক্ষে, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখে আসছে। আমার যদি কোনো সমালোচক না থাকে তাহলে আমার ভুলটা আমি তো কখনোই বুঝবো না। সেদিক থেকে আমরা অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি এবং সর্বোচ্চ স্বাধীনতা আমরা যদি দেশের মানুষ যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা কখনোই সুযোগ পাইনি, এই সুযোগটা যদি আবার দেয় আমরা ইনশাআল্লাহ এটা ইনশিওর করব। বরিশালে আসলে বহু ধরনের সমস্যা, বরিশালকে নিয়ে কেউ ভাবে না, এটাই একটা বিষয় আমরা অকপটেই স্বীকার করলাম। যে দল যারাই এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, বরিশালকে নিয়ে কেউই ভাবে না। আপনি শুধু ওইখানকার বিষয় নয়, বরিশালের প্রত্যেকটি সমস্যাকে চিহ্নিত করে আপনারা দেখবেন যে আমাদের ছেলেরা ডাকসুতে নির্বাচিত হয়েছে, যেভাবে বিশ্ববিদ্যালয় থেকে পাগল তাড়াচ্ছে, তারপরে ছোট টং দোকান তাড়াচ্ছে, ময়লার বাগান দূর করতেছে, আমরাও এভাবে গোটা বরিশালকে পরিচ্ছন্ন করার জন্য যেখানে যেটা যেভাবে প্রতিস্থাপন করা দরকার সেটাই করবো ইনশাআল্লাহ। বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই যে ডাকসুর নির্বাচিত সদস্যের কাজ ম্যাজিস্ট্রেসি করা কিনা, ডাকসুর সদস্যরা ওখান থেকে দোকান উচ্ছেদ করতে পারেন কিনা? জামাতের আমির যে কথাটি বললেন তিনি সেই আচরণটিকে বৈধতা দিলেন, আমরা বিষয়টি শুনে অত্যন্ত দুঃখ পেলাম। কারণ টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গিয়েছেন তারা টিএসসিতে চা খেতেই যান, তারা ওখানে সেই চায়ের দোকানগুলো থাকার জন্যই কিন্তু আসলে ওখানে একটা পরিবেশ তৈরি হয়। ফলে আমরা মনে করি ডাকসুর যারা মেম্বার
ডাকসুর যারা মেম্বার তাদের কাজ আচ্ছা, হচ্ছে আচ্ছা, শুনতে হবে, জি। ওখানে ছাত্রদের অধিকার, সেই অধিকার নিয়ন্ত্রণের জন্য কাজ করা, তাদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা, তাদের হলে কি সমস্যা আছে, তাদের ক্যান্টিনে খাবার আছে কিনা, সেই বিষয়গুলি নিয়ে তাদের কাজ করা। আমরা মনে করি যে গণতান্ত্রিক পরিবেশ, আমরা তো ফ্যাসিস্ট দাঁড়িয়েছি, আমরা মানুষের ভিন্ন মত ধারণ করার সংস্কৃতিকে কেন ধারণ করতে পারি না? আমরা কেন অন্যের মতামতকে সহ্য করতে পারি না? এখনো আমাদের কারো কারো মধ্যে সেই ফ্যাসিস্ট আচরণ দেখা যায় কিনা, সেটাও আমাদের বিবেচনা করার বিষয় আছে। আচ্ছা, জি। জুলাই সনদ তৈরি করছে, সেই জুলাই সনদ এখন সেখানে আইনি ভিত্তি দরকার, নতুবা এই বসার কোনো মূল্য থাকবে না। আমরা এটা আইনি ভিত্তি চাই, সেজন্য প্রেসিডেন্টের অর্ডিন্যান্স চাই বা প্রধান উপদেষ্টার অর্ডিন্যান্স চাই, এবং আইনি ভিত্তির মাধ্যমে বাংলাদেশে যেখানে যেখানে বৈষম্য আছে সেটা দূর করে সুন্দর, সাম্য, মানবিক মর্যাদাপূর্ণ একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সামনে যারা দর্শক বসে আছেন, আপনারা শুনছিলেন, আজকে আমরা বরিশাল নিয়ে আলোচনা করছিলাম। প্রাচ্যের ভেনিস বলা হয়, প্রাচ্যের ভেনিস আসলে শুধু নামে, এটা যেন আসলেই রূপান্তরিত হয় ভেনিস হিসেবে। সামনের দিনে সেই শুভকামনা জানিয়ে আজকে বরিশাল থেকে শেষ করছি। আগামীকাল অন্য কোনো জেলায় দেখা হবে।